আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। অবশেষে পদত্যাগ করলেন দেশের প্রধান বিচারপতি। শিক্ষার্থী ও আইনজীবীদের দাবির মুখে প্রধান বিচারপতির পদ থেকে সরে দাঁড়ান ওবায়দুল হাসান। শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রপতির সাথে কথা বলে দুদিন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম বন্ধ রাখেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার তিনি সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ বসার ঘোষণা দেন, পরে আবার তা বাতিলও করেন। প্রধান বিচারপতি হিসেবে পদত্যাগ করতে গড়িমসি করায় আদালত প্রাঙ্গণে জড়ো হন হাজারো শিক্ষার্থী। পদত্যাগের দাবিতে আন্দোলন করেন শত শত আইনজীবীও। দুপুর 1টার মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা জানান, সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তবে তারও আগে বিকেল 3টায় পদত্যাগ করেন প্রধান বিচারপতি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় আশফাকুল ইসলামকে, তবে তাকেও মেনে নেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। আশফাকুল ইসলামকে সরিয়ে দেওয়ারও দাবি তাদের। জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলোর চাহিদা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল ঠিক করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ শুরু হবে। একই সাথে আর্থিক খাতের কেলেঙ্কারির সাথে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে উপদেষ্টারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। সাপ্তাহিক ছুটি থাকার পরও সচিবালয়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেখানে তার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। সভায় 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের তিনি বলেন, ন্যায় বিচার ও সাম্যের যে দাবি শিক্ষার্থীদের, তা নিশ্চিত করাই হবে তাদের সরকারের মূল চ্যালেঞ্জ। কিভাবে মিসক্যারেজ অব জাস্টিস হয়েছে, বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এই পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও তার প্রথম কর্মদিবসে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতির গতি থেমে যায়নি, তবে মন্থর হওয়া সেই গতি ফিরিয়ে আনতে চেষ্টা করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। ইনফ্লেশনের ব্যাপারে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ ছাড়াও আমাদের অর্থনীতির কিন্তু এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি, যে মানুষের উন্নয়নের সুফলটা বেশিরভাগ মানুষ পায় নাই। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা ইস্যু করতে, আয়ের সংস্থান লোকের বাড়ুক এবং বাজারে যেটা মূল্যস্ফীতি হতে যত সম্ভব কমো, মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করব সব মানুষ। এদিকে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শিল্প কারখানায় জ্বালানি নিশ্চিত করাই হবে তার প্রথম অগ্রাধিকার। দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় নয় বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে, আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয়, এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা আমাদের পুরা যেই পরিষদের। শিল্প খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সবাইকে মিলেমিশে কাজ করারও আহ্বান জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলার থানাগুলোতেও কাজে ফিরেছে পুলিশ সদস্যরা। থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। তবে এখনও ট্রাফিক পুলিশ না থাকায় রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। জনগণকে সেবা দিতে আবারও কাজে ফিরছে পুলিশ বাহিনী। শনিবার রাজধানীর বিভিন্ন থানায় গিয়ে দেখা যায় সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম শুরু হয়েছে। সিরাজগঞ্জে পুলিশ হত্যার 6 দিন পর চালু হয় থানা পুলিশের কার্যক্রম। রাজশাহী মহানগর ও জেলা পুলিশের 20টি থানার কার্যক্রম শুরু হয়েছে। পুলিশের পাশাপাশি প্রতিটি থানায় সেনা ও আনসার সদস্যরাও রয়েছেন। চট্টগ্রাম মহানগরীর 16টি থানার মধ্যে 11টি থানার কাজ শুরু হয়েছে।
শনিবার সকাল থেকে খুলনা মহানগরীর ৮ থানার মধ্যে ৩টি থানার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে পুলিশ। তাদের সহায়তা করছে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। গোপালগঞ্জে সীমিত আকারে সেনাবাহিনীর সহায়তায় থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া পিরোজপুর, ঝালকাঠি, মাগুরা, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বেশিরভাগ জেলার থানাগুলোতে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। এদিকে আনসার বাহিনীর পাশাপাশি আজও ট্রাফিক নিয়ন্ত্রণ সহ সেবামূলক কাজ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। আগামীতে যারা প্রশাসনে আসবে তারাও যেন এরকম রাস্তাঘাট ক্লিন থাকে, কখনো কোথাও যেন চাঁদাবাজি না হয়, কোথাও কোথাও জটলা না বাঁধে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থী ও আইনজীবীদের দাবির মুখে প্রধান বিচারপতির পদ থেকে সরে দাঁড়ান ওবায়দুল হাসান। এ বিষয়ে জানাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, আমরা দেখতে পাচ্ছি যে আপনার পেছনে শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন, তো তাদের এখনকার দাবি বা তারা কি বলতে চাচ্ছেন? এই মুহূর্তে রাজধানীর হাইকোর্টের পাশের যে জায়গাটি আছে, শিক্ষা ভবনের সামনে যে মোড়টি আছে, সেই মোড়টিতে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে নতুন যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছে, ওবায়দুল হাসানের জায়গায় যাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছে আশফাকুল ইসলাম, সেই আশফাকুল ইসলামও ফ্যাসিবাদ যেটি শেখ হাসিনা সরকার কায়েম করেছিল সেই ফ্যাসিবাদী সরকারের একটি অংশ ছিল। তিনিও এর আগে আপিলের ডিভিশনের একজন বিচারপতি ছিলেন। সেই যুক্তিতে তারা বলছেন আশফাকুল ইসলামকে তারা মানবেন না, কারণ তিনিও আগের যে ফ্যাসিবাদী সরকার ছিল সেই ফ্যাসিবাদের একটি অংশ, সে কারণে তারা তাকে মানে না। তারা এই জন্য ৬টার মধ্যে একটি আলটিমেটাম দিয়েছেন। সন্ধ্যা ৬টার মধ্যেই আরেকজনকে তারা বলছেন সৈয়দ রিফাত আহমেদকে আপিল বিভাগের প্রধান বিচারপতি করতে হবে। যদি ৬টার মধ্যে তাদের দাবি মানা না হয়, সৈয়দ রেফাত আহমেদকে আপিল বিভাগের প্রধান বিচারপতি করা না হয়, সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে এখানে জানিয়েছেন। দর্শক, সুপ্রিম কোর্ট থেকে জানছিলাম সর্বশেষ পরিস্থিতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতি স্মরণে গ্রাফিতি, দোয়া এবং দুস্থদের খাবার কর্মসূচি পালিত হয়েছে। উত্তরার মুগ্ধর আবাসিক এলাকার সড়কটির নামকরণ করা হয়েছে শহীদ মুগ্ধ সরণি। এ সময় শিক্ষার্থীরা বলেন, শহীদদের স্মরণে রেখে সব অন্যায়, অনাচার এবং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা ভবিষ্যতেও মাঠে থাকবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। পানি লাগবে পানি, দেয়ালে দেয়ালে শহীদ মুগ্ধের সে কথাটি এখনো যেন জীবন্ত লাখো শিক্ষার্থীর কণ্ঠে। উত্তরায় প্রিয়াঙ্কা সিটির মুগ্ধ নেই, কিন্তু তার স্মৃতি জাগরুক করে রাখছে শিক্ষার্থীরা। দেয়াল অঙ্কনে মুগ্ধের সেই ছবি আর নানা স্লোগান। শহীদ বীর মুগ্ধ সরণি নাম দিয়ে আমরা এই রোডটিকে আমরা দিতে চাই। কিশোর গ্যাং যারা, তাদের দমনের বিরুদ্ধে আমাদের অলরেডি সেফটি একটা ডিপার্টমেন্ট কাজ করছে, এবং আমরা সরকার আসুক, নির্বাহী কর্মকর্তা আসুক, আমরা অলওয়েজ আমরা রাষ্ট্রের জন্য থাকব। মুগ্ধ ভাইয়ের ফ্যামিলি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যাতে তার কোনো মূর্তি বা এই ধরনের কিছু না হয়। সো আমরা এমনভাবে যাতে তার লেখাটা, যেটা আমরা সবাই জানি, পানি লাগবে পানি, যে কথাটা এখনো শুনলে আমাদের বুক কেঁপে ওঠে। আন্দোলনে শিক্ষার্থীদের সহযোগিতার সময় নিজের প্রাণটাই বিলিয়ে দিয়েছিলেন। ছাত্রছাত্রীদের দাবি, বৈষম্যের বিরুদ্ধে এখনো একাট্টা তারুণ্য। আমরা চাচ্ছি যে দেশটাকে আমরা আগায় নিয়ে যাব, কিন্তু সবার আগে আমাদের যে একটা কথা, আমার কথাটা হচ্ছে যে আমরা দেশ সংস্কারের আগে, দেশ পরিষ্কার করার আগে নিজেদের মনকে পরিষ্কার করতে হবে। যারা আগে ভুল করছে তাদেরকে আমরা দূরে সরাই দেবো তা না। উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলো গ্রাফিতে যেন জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত শহীদরা। যাতে বেহেশতে নসিব করে সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত নেত্রকোনার স্কুল ছাত্র রমজানের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে নিয়ে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে রমজানের বাড়ি যান এবং তার কবর জিয়ারত করেন। পরে রমজানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় রমজানের পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় বিএনপি। গত 19 জুলাই ঢাকার রামপুরায় পুলিশের গুলিতে নিহত হন রমজান।
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট প্রতিরোধ এবং ধর্মীয় উপাসনালয় রক্ষায় রাতভর পাহারা দিয়েছে সাধারণ শিক্ষার্থী মানুষ। গত রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত ঝালকাঠির পাবলিক হরিসভা, কালী মন্দির, মনসা মন্দির সহ জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ছিল কড়া পাহারা। এছাড়া জেলা নিরাপত্তা রক্ষার্থে সেনাবাহিনীও বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে নিয়ে সিরাজগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি নেতারা। শহরের বানিয়াপট্টি কালীমাতা মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে মন্দির পরিদর্শন শুরু করেন নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা পিরোজপুর শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী। ময়মনসিংহে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সেনা কর্মকর্তারা। দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেনা কর্মকর্তারা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পিরোজপুরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনী। এ সময় ব্যবসায়ীদের নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে আহ্বান জানানো হয়। পরে প্রত্যেকটি দোকানে সরকার নির্ধারিত মূল্য টাঙিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয় ব্যবসায়ীদের। জামালপুরে জেলা কারাগারে বন্দী বিদ্রোহের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। জেলার আবু ফাত্তা জানান, গত বৃহস্পতিবার বন্দীদের বিক্ষোভ, কারাগারে অগ্নিসংযোগ ও ফটক ভেঙে পালানোর সময় মাসুদ গুরুতর আহত হয়। গতরাতে তাকে অসুস্থ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর সদর উপজেলার চূড়ামনকাটি এবং বাহাদুরপুরে প্রবাসী সহ 2 জন খুন হয়েছে। গতরাতে চূড়ামনকাটি বাদিয়াটোলা গ্রামে মেহের আলী নামে এক ব্যক্তিকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত 26 জুলাই দেশে ফেরেন তিনি। কুয়েতে যাওয়ার আগে মেহের আলী বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। একই রাতে সদর উপজেলার বাহাদুরপুর আরপাড়ায় জাহাঙ্গীর আলম মিঠু নামে আরেক ব্যক্তি খুন হন। ভোরে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী মিঠুর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহত মিঠু টাইলস মিস্ত্রির কাজ করত। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।